আচ্ছা খেয়াল করো, আমরা পড়তেছিলাম মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টার। আজকে আমাদের লেকচার 2, ঠিক আছে? গতদিন আমরা নিউটনের মহাকর্ষ সূত্র পড়ছিলাম না? নিউটনের মহাকর্ষ সূত্র ইন ডিটেলস পড়ছিলাম এবং এখান থেকে একটা ম্যাথ করছিলাম মনে হয়, তাই না? আজকে আরেকটা ম্যাথ সলভ করো। দেখো এখানে বলা হচ্ছে যে একটি সুষম গোলকের ভর দেয়া আছে, একটা গোলকের ভর দেয়া আছে এবং এর ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। গোলক কর্তৃক গোলকের কেন্দ্র থেকে 0.5 মিটার দূরে M1 ভরের একটা কণা আছে। এই ভর, এটা কিন্তু ভর দেয়া নাই, ভর কত? M1, মানে আমরা M1ই ধরে নিব এবং উত্তরেও কী থাকবে বলো তো? M1 থাকবে। আচ্ছা, তো মহাকর্ষ বলের মান বের করতে বলছি। ওই কণার উপর মহাকর্ষ বলের মান কত, এটা একটু মনোযোগ দিয়ে বুঝো, যেহেতু বুয়েটের ম্যাথ বোঝাই যাচ্ছে, একটু কনসেপচুয়াল থাকবে। এখানে দেখো এইটা গোলক, খেয়াল করো, এই সবাই লেখা থামাও, পরে লিখবা। এটা হচ্ছে গোলক। গোলকের ব্যাসার্ধ কত বলো তো? 1 মিটার। গোলকের ব্যাসার্ধ কত? এই হচ্ছে 1 মিটার, ঠিক আছে? আচ্ছা রাখো, পরে মিলাচ্ছি। গোলকের ব্যাসার্ধ 1 মিটার। এরপরে গোলকের ভর কত বলো তো? ভর, এটা ক্যাপিটাল এম লিখলাম, ঠিক আছে? 1 × 10⁴ কেজি। বুঝছো এটুকু? আচ্ছা, এরপরে বলছে গোলকের কেন্দ্র থেকে 0.5 মিটার দূরে M1 ভরের একটা বস্তু আছে। এই যে গোলকের কেন্দ্র থেকে পুরাটা যদি 1 হয়, তাহলে এইটুকু নিশ্চয়ই কি 0.5? এইটুকু কি বলো তো? 0.5 মিটার। এই যে এটা হচ্ছে 0.5 মিটার ডিস্টেন্স। এখানে একটা বস্তু আছে যেটার ভর হচ্ছে M1। এই বস্তুটার ভর কত? M1। এটা একটা কণা আর কি, এখানে বলে দিছে ওরা, M1 ভরের একটা কণা আছে। এর উপর মহাকর্ষ বল কত? আমরা গতদিন পড়ছিলাম যে যখন আমরা মহাকর্ষ বল বের করি, F = G(m1m2/r²). এখানে এই যে r, এই r কি? ডিস্টেন্স। এই r হচ্ছে দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা কি আমরা পরিধি থেকে পরিধি পর্যন্ত নেই, নাকি কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত নেই? কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত নেই, তাই না? তাহলে এইখানে আমাদের মনে রাখতে হবে এই যে কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত নিতে হবে। বোঝা গেছে? তাহলে ডিস্টেন্স কত নিব বলো তো? ডিস্টেন্স নিব 0.5 এবং একটার ভর দেওয়া আছে কত? 1 কেজি, 1 × 10⁴ কেজি। আরেকটার ভর কত? M1। কিন্তু ঝামেলা হচ্ছে এই পুরা গোলকটার ভর কত? এই পুরা গোলকটার ভর কত? 1 × 10⁴ কেজি। কিন্তু আমি যখন এইখান থেকে মাত্র 0.5 মিটার দূরে একটা কণার জন্য চিন্তা করব, তখন কি পুরা গোলকটা নেওয়া যাবে, না এইটুকু নিতে হবে বলো তো? এই বুঝছো সবাই? আমি যখন এটার কেন্দ্র থেকে 0.5 মিটার ডিস্টেন্সে একটা কণার উপর বল বের করব, তখন কি আমি পুরা গোলকটা নিব, নাকি এই ভিতরে যে ইনার সাইডে ভিতরে আরেকটা ছোট গোলক আছে এটা নিতে হবে? তো আমরা যেহেতু এইটার কেন্দ্র থেকে এই পর্যন্ত নিব, তাহলে এই গোলকের ভিতরের সাইডটুকু নিলেই হবে। পুরাটা কি নেওয়ার দরকার আছে? পুরা গোলকটা কি আকর্ষণ করতেছে? না, গোলকের ভিতরের টুকু। বোঝা গেছে? তার মানে একটা গোলকের ভর দেয়া আছে কত? M1। একটার ভর কত? M1। বাকি এই যে বড় গোলকের ভিতরে 0.5 মিটার ব্যাসার্ধের যে ছোট একটা গোলক আছে, এটার ভর বের করতে পারলেই অঙ্ক হয়ে যাবে। বুঝছো এটুকু? বুঝছো? এবার এইটা কেমনে বের করবো বলো তো? একটা গোলকের ঘনত্ব সব জায়গায় কি থাকে? সমান থাকে। ঘনত্ব কি থাকে? সব জায়গায় সমান থাকে। তার মানে ρ = m/v। ρ = কি? m/v, তাই না? তাহলে m, শুরুতে এটার m কত ছিল? বড় গোলকের ক্ষেত্রে ঘনত্ব, মনোযোগ দাও, ঘনত্ব ρ = m/v। m কত ছিল? 1 × 10⁴। আর v কি ছিল? 4/3 πr3। গোলকের আয়তন কত? 4/3 πr3। এখান থেকে ঘনত্ব বের করবা, ঠিক আছে? ঘনত্ব বের করো। এটা হচ্ছে গোলকের ঘনত্ব। এটা বড় গোলক হোক ছোট গোলক হোক, দুইটার ঘনত্ব সেম। দুইটার ব্যাসার্ধ আলাদা থাকতে পারে, দুইটার ভর আলাদা থাকতে পারে, কিন্তু টোটাল গোলকের ঘনত্ব কি? সেম। তার মানে অতএব গোলকের অভ্যন্তরে যে ছোট গোলকটা আছে, এটার ভর দিলাম আমরা m'। এটার ভর m আর এটার ভর কি বলতো? m'। অতএব m' সমান কি লিখবো আমরা? আবার লিখবো ρv। ρ সমান m/v। তাহলে m সমান কি বলতো? ρv। তাহলে এখানে ρ কিন্তু ঘনত্ব, এটা ফিক্সড। এটা কত? এই যে এইটা, তাই না? 2387.31 ইন্টু এইটার ভিতরে যে গোলকটা আছে, এটার ঘনত্ব আয়তন কত হবে? 4/3 πr3। আর বলতে কত বোঝায় বলো তো? 0.5 কিউব। বোঝা গেছে? এই মানটা বের করো। তোমরা কি এটা বুঝছো? কত আসে দেখো? 1250 কেজি। এইবার আমরা মহাকর্ষ বল বের করবো। বোঝা গেছে? এবার আমরা কি বের করবো? মহাকর্ষ বল। করো। অতএব মহাকর্ষ বল
মহাকর্ষ বল F ইকুয়াল জি m1 m2 বাই আর স্কোয়ার। এই বলো জি m1 m2 বাই আর স্কোয়ার। এই যে জি এর মান কত 6.673 ইন্টু 10⁻11 ইন্টু m1 এর মান কিন্তু দেয়া নাই, দেয়া আছে। m2 এর মান বের করছি আমরা কত 1250 ভাই। আর এর মান কত নিব? আর এর মান হচ্ছে 0.5 স্কোয়ার। কত আসে বলো? $3.30 ইন্টু 10⁻7 ইন্টু m1। এই যে m1টা রাখতে হবে, যে m1 আছে না, m1 এর ভ্যালু দেওয়া নাই, m1 রাখতে হবে, এটাই অ্যান্সার। খেয়াল কর, আমাদের এর পরের টপিক হচ্ছে গ্যালিলিওর সূত্র। গ্যালিলিওর কয়টা সূত্র বলো তো? 3টা সূত্র। প্রথম সূত্র লিখো। প্রথম সূত্র, মনোযোগ দাও। এই যে গ্যালিলিও কি বলছে, প্রথম সূত্রে গ্যালিলিও বলছে বিনা বাধায় একই উচ্চতা থেকে যদি দুইটা বস্তু পড়ে, মনে করো এটা এ বস্তু, এটা বি বস্তু, এরা সমান সময়ে সমান পথ অতিক্রম করে, তাই না? এটা যদি মাটি হয়, এটা গ্রাউন্ড, তাহলে এ এবং বি এরা সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এখন যদি দুইটা বস্তুর ভর ভিন্ন ভিন্ন থাকে, তারপরেও কি সমান সময়ে সমান পথ অতিক্রম করে, তাই না? কিন্তু আমাদের রিয়েল লাইফে একটা পাখির পালক আর একটা যদি কয়েন একসাথে ছেড়ে দেয়, কোনটা আগে পড়বে, কয়েন না পাখির পালক? কয়েন। কিন্তু এখানে শর্ত হচ্ছে বিনা বাধায় থাকতে হবে। কিন্তু আমাদের এখানে কি বাতাসের বাধা আছে না? পাখির পালকের মধ্যে বাতাসের বাধা বেশি, কয়েনের মধ্যে কি বাধা কম। কিন্তু যদি বায়ু শূন্য স্থান করা যায়, কিছুদিন আগে বিবিসি চ্যানেল ওনারা একটা এক্সপেরিমেন্ট করছিল আর কি, বিবিসি অথবা ডিসকভারি চ্যানেল, ওনারা একটা রুমকে প্রথমে বায়ু শূন্য করছে। তোমার হচ্ছে যে সাইকেলের অথবা মোটর সাইকেলের টিউব থাকে না, এরকম টিউব দিয়ে একটা রুম বানাইছে, রুমের চারপাশে টিউব দিছে, তারপর ওই রুম থেকে বাতাস বের করছে, বোঝা গেছে? কয়েক ঘন্টা যাবত বাতাস বের করার পরে একটা পাথর আর একটা পাখির পালক একসাথে ছাড়ছে, তারপরে একসাথে পড়ে গেছে। এটা ইউটিউবে ভিডিও আছে, দেখো, বোঝা গেছে? গ্যালিলিও এক্সপেরিমেন্ট লিখে সার্চ দিলে আসবে। গ্যালিলিও যখন এই পরীক্ষাটা করেন, উনি এটার নাম দিছিল গিনি পালক পরীক্ষা। গিনি মানে হচ্ছে কয়েন। গ্যালিলিও অবশ্য পাথর ফালায় নাই, কি ফেলছিল, একটা কয়েন আর একটা কি পাখির পালক, বোঝা গেছে? তো এটার সংজ্ঞা হচ্ছে বিনা বাধায় একই উচ্চতা থেকে পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, সমান সময়ে সমান পথ অতিক্রম করে। আচ্ছা, দ্বিতীয় সূত্র দেখো। দ্বিতীয় সূত্র বলতো, যদি বিনা বাধায় বস্তু পড়ে, তাহলে সময়ের সাথে তার বেগ বাড়বে না কমবে, না কি থাকবে? খেয়াল করো হাসান, যদি দুইটা বস্তু বিনা বাধায় পড়ে আর কি, তাহলে সময়ের সাথে তার বেগ একই থাকবে না বাড়বে? একই থাকবে না। ত্বরণ আছে না, অভিকর্ষজ ত্বরণ। এই নিচের দিকে বস্তুকে কে টানে? অভিকর্ষজ ত্বরণ। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ। তার মানে সময়ের সাথে বেগ কি বাড়তে থাকবে। তবে সময়ের সাথে দুইটা বস্তুর আলাদা আলাদা বেগ, দুইটা আলাদা আলাদা বস্তুর সময়ের সাথে বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। বেগ কি সময়ের সমানুপাতিক। যতই সময় বাড়বে বেগের মানও কি বাড়তে থাকবে। আর বেগ বৃদ্ধি মানে কি বলতো? ত্বরণ, মানে অভিকর্ষজ ত্বরণ থাকে, বোঝা গেছে? তাহলে এটার শর্ত এই যে এই দুইটা কন্ডিশন বারবার লিখতে হবে। এই যে এই দুইটা কন্ডিশন আমরা বারবার দিব, যে বিনা বাধায় একই উচ্চতা থেকে, ঠিক আছে, পরন্ত বস্তুর বেগ সময়ের কি বলতো? সমানুপাতিক। লিখো, বিনা বাধায় একই উচ্চতা থেকে পরন্ত বস্তুর যে কোনো মুহূর্তের বেগ ওই মুহূর্তের সময় সমানুপাতিক। সময়ের সমানুপাতিক। তার মানে এখানে বলা হচ্ছে, খেয়াল করো,
এখানে বলা হচ্ছে ভি সমানুপাতিক কি বলতো টি, এটাকে আমরা এরকম লিখতে পারি না, ভি সমানুপাতিক টি, এটাকে সমানুপাতিক সম্পর্ক থাকলে V1/V2 ইকুয়াল কি লিখবো T1/T2, এরকম আমরা লিখতে পারি তাই না। এটা যদি লেখচিত্র অঙ্কন করি খেয়াল করো তো, এখান থেকে অনেক সময় লেখচিত্র আসে, যদি এই অক্ষ বরাবর সময় থাকে আর এই অক্ষ বরাবর যদি বেগ থাকে তাহলে বলো, তাহলে কি হবে, এটা সমানুপাতিক না, সমানুপাতিক থাকলে কি মূলবিন্দুগামী সরলরেখা যেরকম হবে, বোঝা গেছে, সমানুপাতিক থাকলে মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে, বুঝছো এটুকু। আচ্ছা এরপরে তৃতীয় সূত্র লিখাও। তৃতীয় সূত্র এইখানেও ঠিক আগের মতোই আমরা শুরুতে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিব, বিনা বাধায় আবার কি একই উচ্চতা থেকে পরন্ত বস্তুর দূরত্ব, এটা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। খেয়াল করো তো, যেহেতু ত্বরণ আছে এখানে কি সমবেগে পড়ে না, বেগ আস্তে আস্তে কি বাড়ে, তাহলে যতই বেগ বাড়বে দূরত্ব কি আরও বেশি অতিক্রম করবে না, প্রথম সেকেন্ডে দূরত্ব যত অতিক্রম করবে দ্বিতীয় সেকেন্ডে কি তার চাইতে বেশি। তো এখানে অতিক্রান্ত দূরত্ব কি সময়ের শুধু সমানুপাতিক থাকবে না বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, যেহেতু সময়ের সাথে সাথে অতিক্রান্ত দূরত্ব বেড়ে যায়। তাহলে এখানে লিখবা যে বিনা বাধায় একই উচ্চতা থেকে পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব, পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গের সমানুপাতিক, ওই সময়ের বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিক কি লিখবো আমরা টি স্কোয়ার। এখানে একটু মনে রাখবা, ধরো প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডে যদি এইটুকু দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় সেকেন্ডে কি আরেকটু বেশি হবে তাই না, তৃতীয় সেকেন্ডে কি হবে আরও বেশি হবে, বোঝা গেছে, এটা একটু মনে রাখবা। তাহলে এখানে আমরা লিখতেই পারি যে এই সমানুপাতিক টি স্কোয়ার, বলো এই সমানুপাতিক যদি টি স্কোয়ার হয় তাহলে এখানে আমরা H1/H2 ইকুয়াল কি লিখবো H1/H2 ইকুয়াল T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার, এরকম লিখবো, ঠিক আছে। এবং এটা লেখচিত্র, এটা একটু থামো তো সবাই একটু থামো, এটা লেখচিত্রটা একটু বুঝানি। এটা লেখচিত্র কীরকম হয় দেখো, মনে করো এইখানে যদি টি স্কোয়ার থাকে, এখানে যদি টি থাকে আর এখানে যদি এইচ থাকে, তাহলে এখানে কি বলতো সময়ের বর্গের সমানুপাতিক, সময়ের কি বর্গের সমানুপাতিক। এখানে যদি সমানুপাতিক ধ্রুবক 1 থাকে তাহলে সময় 1 সেকেন্ড থাকলে উচ্চতা কত 1 মিটার, সময় 2 সেকেন্ড থাকলে উচ্চতা কত 4 মিটার, 3 সেকেন্ড থাকলে 9 মিটার। তার মানে সময়ের মান এক এক করে বাড়লেও উচ্চতা কি এক এক করে বাড়ে না অনেক তাড়াতাড়ি বাড়ে, তাড়াতাড়ি বাড়ে। এই সম্পর্কের মধ্যে ধ্রুবক যদি 1 থাকে, এটা 1 হলে এটা 1 স্কোয়ার তাই না, এটা 2 হলে এটা কত হবে 2 স্কোয়ার মানে 4, 3 হলে এটা কত 3 স্কোয়ার মানে 9। তাহলে সময়ের মান অল্প অল্প বাড়লেও এটা কি দ্রুত বাড়বে, এটা কি হবে দ্রুত। তার মানে লেখচিত্র হয়ে যে এরকম, বুঝছো, লেখচিত্র কার্ভ থাকে, তবে এখানে অনেকের ডাউট থাকে যে উপরের দিকে কার্ভ হবে নাকি এই দিকে কার্ভ হবে, এটা নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয়, বুঝছো, যেটার মান দ্রুত বাড়বে ওই দিকে কার্ভ থাকবে। এখানে আরও একটা কনফিউশন আছে দেখো, যদি এরকম হয় খেয়াল করো যে যদি এই দিকে টি স্কোয়ার থাকে, মনোযোগ দাও, আগেরবার এটা কি ছিল টি, আগেরবার কি ছিল টি, এবার যদি এটা টি স্কোয়ার থাকে, অক্ষের দিকে টি স্কোয়ার থাকে আর এইদিকে এইচ থাকে, তাহলে কেমন হবে বলো তো, কেমন হবে মূলবিন্দুগামী মূলবিন্দুগামী সরলরেখা হবে। কারণ এইখানে যদি টি এর সাথে সম্পর্ক নেই, টি এর বর্গের সমানুপাতিক, তখন বর্গের লেখচিত্র আসে। আর যদি অক্ষের দিকে আমি এই সমানুপাতিক টি স্কোয়ার পুরাটাই যদি অক্ষের দিকে নেই, তখন টি স্কোয়ারের সাথে শুধু সমানুপাতিক না, আগেরবার টি নিছিলাম আর এবার কি টি স্কোয়ার নিচ্ছি, তখন এটার সাথে কি শুধু সমানুপাতিক, বুঝছো। মানে এমসিকিউ আসে ম্যাক্সিমাম টাইম, কোনটা আসছে সম্পর্কে একটু খেয়াল করবা। আচ্ছা এই খেয়াল করো, এই ম্যাটটাতে বলা আছে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত, অলরেডি আমরা জানি অতিক্রান্ত দূরত্ব এই সমানুপাতিক কি থাকে টি স্কোয়ার তাই না। তাহলে H1/H2 ইকুয়াল কি হবে বলো T1 স্কোয়ার T2 স্কোয়ার T3 স্কোয়ার তাই না। তাহলে কত হবে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার,
1:4:9। পরের ম্যাথটা করো, আরেকটা ম্যাথ দিচ্ছি, এটা সহজ ছিল, পরেরটা করো। এই ম্যাথটা তুলো সবাই খাতায়, এটা খাতায় আগে তুলবা, তারপর চিন্তা করবা। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, এই প্রশ্নে বলা হচ্ছে একটা পানির ট্যাপ থেকে 3 সেকেন্ড পর পর পানির ফুটা পড়ছে। এই যে এটা হচ্ছে পানির ট্যাপ, এই যে পানির ট্যাপ, এখান থেকে 3 সেকেন্ড পর পর পানির ফুটা পড়ে, ঠিক আছে, এরকম পানির ফুটা পড়তেছে। তো যাই হোক, এটা মনে রাখবা, 3 সেকেন্ড পর পর পানির ফুটা পড়ে। আচ্ছা, এরপরে বলছে প্রথম সেকেন্ডে 2 মিটার নিচে পড়ে। তাহলে দেখো প্রথম সেকেন্ডে কতটুকু নিচে পড়ে, 2 মিটার, বোঝা গেছে। তাহলে এইখানে ইনফরমেশনগুলো যদি আমরা ফর্মালি লিখি, তাহলে এই T1 কত, 1 সেকেন্ড, T1 কত, যখন T1 1 সেকেন্ড তখন ডিস্টেন্স কত, 2 মিটার, বোঝা গেছে। এবং এইখানে পরে 3 সেকেন্ড পর পর, 3 সেকেন্ড পর পর, বোঝা গেছে। আচ্ছা, এরপরে দেখো এই যে এইটুকু এই অংশটুকু মনোযোগ দিয়ে পড়ো। একটি পানির ফুটা পড়ার 1 সেকেন্ড পরে, একটা পানির ফুটা পড়ার 1 সেকেন্ড পরে তার পূর্বে পড়া ফুটা, মানে এই পানির ফুটা পড়ছে 1 সেকেন্ড, তার আগে যে ফুটাটা পড়ছে ওইটা কত সেকেন্ড আগে পড়ছে, 3 সেকেন্ড। কারণ এখানে প্রশ্ন বলা আছে কি 3 সেকেন্ড পর পর পানি পড়ে। মনোযোগ দাও, এখানে পানি ফুটা পড়ে 3 সেকেন্ড পর পর। তাহলে এই পানির যে ফুটাটা আছে এটা পড়ার কত দূরত্ব নিচে পড়বে, খেয়াল করো। একটা পানির ফুটা পড়ার 1 সেকেন্ড পরে এই যে পানির ফুটা পড়ছে এটা কত সেকেন্ড পরে, 1 সেকেন্ড। এই যে আমরা লিখছি T1 কত, 1 সেকেন্ড। তার পূর্বের ফুটা কয় সেকেন্ড আগে পড়ে গেছে, 3 সেকেন্ড। তাহলে পূর্বের ফুটা নিশ্চয়ই এখানে চলে গেছে, এই অংশটুকুর জন্য সময় কত, 3 সেকেন্ড, এটার জন্য সময় কত, 1 সেকেন্ড। তাহলে টোটাল সময় হলো কত, 4 সেকেন্ড। তার অতিক্রান্ত দূরত্ব চাইছে, তার মানে T2 কত বলো তো, 4 সেকেন্ড। T2 কত, 4 সেকেন্ড। টেকনিক্যালি কিন্তু T2টা অনেক ঘুরে বেচায় বলছে। T2 কত, 4 সেকেন্ড। T2 যখন 4 সেকেন্ড তখন দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব H2 ইকুয়াল হোয়াট, বোঝা গেছে। অলরেডি কিন্তু আমরা জানি এই সমানুপাতিক কি বলতো, T2, বা এটাকে আমরা এরকম লিখতেই পারি যে H1 বাই H2 ইকুয়াল T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার। তাহলে ফাইনালি H2 ইকুয়াল কি লিখবো বলো, H1 ইন্টু T2 স্কোয়ার বাই কি T1 স্কোয়ার। তাহলে H1 এর মান কত, 2, তাই না, উপরে কত 4 স্কোয়ার বাই নিচে কত 1 স্কোয়ার। 4 4 16, 16 দুগুণে কত 32 মিটার, এটাই অ্যান্সার। বুঝছো? এটা এই ধরনের প্রশ্ন অ্যাডমিশনে বেশি দেখা যায় আর কি।